ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালো আছেন। আমার নাম মোহাম্মদ এমডি শাকিল এবং আমি আজ একটি গল্প, আমার লেখা গল্প আপনাকে পাঠিয়ে দিলাম। গল্পটি ভালো লাগলে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। শুরু করছি গল্প। গল্পটির নাম ভয়ঙ্কর ট্রেন অ্যাডভেঞ্চার। গল্পটি ভালো লাগলে পড়ে শোনাবেন। চলে যাই সরাসরি গল্পে। সন্ধ্যে গড়িয়ে রাত নেমেছে। রেলওয়ে স্টেশনটাতে তেমন কোনো মানুষ দেখা যাচ্ছে না। ঈশান তার কাজ শেষ করে এখন বাড়ি ফিরবে। ঈশান একজন ট্রেনের টিটি, যে কিনা ট্রেনের লোকদের টিকিট চেক করে। অলিভিয়া শহরের খুব কাছাকাছি পড়ে এই স্টেশনটি। রাত 10টার দিকে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেবে। এখান থেকে ট্রেনটিকে পরবর্তী স্টেশনে পৌঁছাতে হলে আর সুদীর্ঘ ঘন জঙ্গল পেরিয়ে চলে যেত। আজ রাতে এটাই লাস্ট ট্রেন। আজ রাতে ঈশানের ডিউটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে রাতে একজন স্টাফ না আসায় ঈশানকে সেই ট্রেনের টিকিট কালেক্টর হিসেবে থাকতে হবে। রাত তখন প্রায় 11টা ছুঁই। ঈশান তার ডিউটি অনুযায়ী একে একে সকল প্যাসেঞ্জারকে টিকিট চেক করতে লাগলো। সেদিন সেই ট্রেনের মধ্যে কোনো এক প্যাসেঞ্জার মিসিং ছিল। টিকিট চেক করতে করতে ঈশানের সাথে মরিয়মের দেখা হয়। মরিয়ম হচ্ছে এই ট্রেনেরই একজন কর্মচারী, যে কিনা ট্রেনের লোকদের খুব খাবার পরিবেশন করে। ঈশান মনে মনে মরিয়মকে খুব পছন্দ করত, তবে মনের কথা কখনো খুলে বলতে পারেনি। এমন সময় ট্রেনটা একটা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করে। দ্রুত গতিতে ছুটে চলেছে ট্রেনটি। সেই সময় বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল। ঈশান এবং ট্রেনের বাকি প্যাসেঞ্জাররা নিজেদের কাজে যেন ব্যস্ত ছিল। ঠিক এমন সময় ট্রেনটা থেমে যায়। যাত্রীরা ট্রেনের মধ্যে একটা প্রচন্ড ঝাঁকুনি অনুভব করে। ঈশান তাড়াতাড়ি করে ট্রেনের ড্রাইভারের কাছ থেকে খোঁজ নিয়ে যাত্রীদের জানায় ট্রেনটা কোনো একটা যান্ত্রিক গোলযোগের কারণে থেমে গেছে এবং আমরা যত সম্ভব ট্রেনটা চালানোর ব্যবস্থা করছি। ততক্ষণ পর্যন্ত সবাই সিটের মধ্যে ধৈর্য ধরে বসে থাকুন। জনমানবহীন এই রাতের বেলা ঘন জঙ্গলের মধ্য দিয়ে যদি একটা ট্রেন থেমে যায় তাহলে যাত্রীদের মাঝে একটু অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। ঈশান কোনো রকম ভাবে ট্রেনের মানুষগুলোকে সামলানোর চেষ্টা করে, আর এদিকে ট্রেনের ড্রাইভারগুলো ট্রেন থেকে নেমে হাতে একটা টর্চ নিয়ে ঘুরে ফিরে দেখছিল সেই রেলওয়ে লাইনটা, আসলে সমস্যাটা কি হয়েছে। অন্ধকারে রেলওয়ে লাইনে তেমন কিছু দেখা যাচ্ছিল না, তবে ভয়ে ভয়ে সেই লাইন ধরে টর্চ হাতে নিয়ে ড্রাইভার এগিয়ে যায়। এদিকে অনেক দেরি হয়ে যাওয়ার কারণে সমস্ত যাত্রীরা ঈশানকে বারবার জিজ্ঞেস করছিল যে ড্রাইভারের কাছ থেকে কোনো খবর এসেছে কিনা। রেল লাইন ধরে অনেকটা পথ সামনে যাওয়ার পরে ড্রাইভার টর্চ লাইটটার সামনে মেরে দেখে রেল লাইনের চাকার মধ্যে একটা বিশাল আকৃতির বন্য হরিণ আটকে পড়ে গিয়েছে এবং ড্রাইভার ভাবে হয়তো হরিণটা রেল লাইন ক্রস করার টাইমে ট্রেনের চাকার মধ্যে আটকা পড়ে মারা গেছে। তাই সে এই ট্রেনের ধাক্কায় ট্রেনটাও যেন থেমে গিয়েছে। যদি সে ট্রেনের মৃতদেহটা বের করা না হয় তাহলে ট্রেন চালানো সম্ভব হবে না। ড্রাইভার একাই হরিণের মৃতদেহ বডিটাকে বের করে আনার চেষ্টা করে, কিন্তু বিপদ তার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ করে ড্রাইভার রেল লাইনের পাশে কারো উপস্থিতি টের পায়। ড্রাইভার উঠে দাঁড়ায়, সামনে সবকিছু দেখে আতঙ্কিত হয়ে টর্চটার সামনে মেরে, কি ওখানে, বেরিয়ে আসো। কিন্তু জবাব আসে না। তবে ড্রাইভার স্পষ্ট বুঝতে পারে যে ওখানে কিছু একটা রয়েছে। ড্রাইভার কোনো দিকে বুঝে ওঠার আগে কিছু একটা ঝাঁপিয়ে পড়ে ওনার উপরে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না এবং না গেলেও ট্রেনের নিচ থেকে মাটিটা উপরে উঠে থাকা টর্চের আলোয় দেখা যায় কোন একটা হিংস্র প্রাণী, মানুষের মতো দেখতে আকৃতির, বিশাল বড় বড় দুটো পা, যা কিনা সবার চোখের আড়ালে ড্রাইভারের শরীরে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। বেশ অনেকটা সময় এইভাবেই চলে যায়। ঈশান ড্রাইভারের কোনো খোঁজ খবর না পেয়ে কন্ট্রোল রুমে ফোন করে, কিন্তু কন্ট্রোল রুম থেকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সাহায্যে ট্রেন অবধি পৌঁছাতে আরও 4-5 ঘন্টা সময় লেগে যেতে পারে। ঈশান আর মরিয়ম বুঝতে পারে না যে তাদের এখন কি করা উচিত। ওদিকে যাত্রীরা ধৈর্য ধারণ করতে পারছে না, কারণ ভয়ঙ্কর জঙ্গল, যা কিছু হতে পারে। ট্রেনের একজন যাত্রীর যার নাম রাঘব, সে উঠে একটা সময় সবার উদ্দেশ্য করে বলে যে দেখেন, আমাদের কাছে এখন দুটো রাস্তা আছে। প্রথমত আমরা এখানে বসে সাহায্যের জন্য অপেক্ষা করি ঘন্টার পর ঘন্টা, আর দ্বিতীয়ত হলো
কেননা আমরা সবাই ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে কাছে কোনো স্টেশনে গিয়ে পৌঁছাই, আর সেখান থেকে আমরা সাহায্য পেয়ে যাব। রাঘবের কথা শুনে সবাই ট্রেন থেকে নেমে পাশের স্টেশনের দিকে রওনা দিয়ে দিল। ঈশান যদিও এই কাজে রাজি ছিল না, সে সবাইকে বলতে থাকে যে ঘন জঙ্গলে কিন্তু যে কোনো ধরনের ভয়ঙ্কর বিপদ হতে পারে, কিন্তু কেউ ঈশানের কথা শুনতে নারাজ ছিল। অবশেষে ঈশান ট্রেনের দরজাটা খুলে দেয়। তখন সমস্ত যাত্রীরা ট্রেন থেকে নেমে সেই অন্ধকার জঙ্গলের মধ্যে হাঁটা শুরু করে দেয়। কেমন একটা গা ছমছমে পরিবেশ ছিল, চারদিকে খুঁটে খুঁটে অন্ধকার, দূরের জিনিস তো কাছ থেকে জিনিস কিছুই যেন দেখা যাচ্ছিল না। কিছুটা পথ হেঁটে যাওয়ার পর ঈশানের মনে হয় যে ওই দূরের জঙ্গলের ঝোপঝাড়ে কিছু একটা নড়াচড়া করছে। না, ঈশান সবাইকে একই জায়গাতে দাঁড়াতে বলে এবং নিজে একটা টর্চ হাতে করে নিয়ে এগিয়ে যায় এখানে ওখানে দেখার জন্য যে কি হয়েছে। মরিয়মও কৌতূহল বশত ঈশানের সাথে চলে যায় এবং কিছু দূর এগিয়ে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে যা দেখতে পায় তা দেখে মাথা খুঁড়িয়ে যায় তাদের। তারা দেখে ড্রাইভারের দেহটাকে কোনো নরখাদক খুব নৃশংসভাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। এটা থেকে তারা প্রচন্ড আতঙ্কিত হয়ে যায়, চিৎকার দিয়ে সবাইকে ট্রেনে উঠতে বলে। তারা সবাই পুনরায় ট্রেনের কাছে দৌড়াতে শুরু করে এবং তারা সবাই ট্রেনের কাছে পৌঁছে গেলে কোনো এক বৃদ্ধ দম্পতি ছিল, তারা আস্তে আস্তে দেরি করে ফেলে। আর তারা এখানেই সবচেয়ে বড় ভুল করে ফেলে, কারণ তারা যখন ট্রেনের কাছে চলে আসে তখন তাদের মনে হচ্ছিল যে তাদের পিছু নিয়েছে হিংস্র কোনো কিছু এবং দৌড়াতে আসছে। বয়স্ক ভদ্রলোক কোনোভাবে ট্রেনে উঠে গেলেও তার স্ত্রী ট্রেনে ওঠার সময় পা স্লিপ করে পড়ে যায়, আর তাড়াহুড়ো করে ট্রেনের দরজাটা বন্ধ করে দেওয়া সেই বয়স্ক মহিলা এক পায়ের অর্ধেক অংশ বাইরে থেকে যায়। আর ট্রেনের বাইরে ওই হিংস্র প্রাণীটা মহিলাটার পা কামড়ে ধরে এবং ওনাকে ট্রেনের বাইরে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই মিলে মহিলাটাকে কোনোরকম টেনে ওনাকে ভেতরে নিয়ে যায়। তবুও ওনার পা অনেকটাই ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে থাকেন সেই মহিলা, তার পা থেকে অনেক অনেক রক্তক্ষরণ হয়। এই অবস্থা দেখে ট্রেনের সবাই প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায়। মরিয়ম এবং বাকি সবাই কোনো রকমে মহিলার রক্ত ক্ষরণ যেন বন্ধ করার চেষ্টা করে। ওদিকে ঈশান পুনরায় কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে গেলে কন্ট্রোল রুমের সাথে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায়। সুতরাং বর্তমানে এই ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে থেমে থাকা ট্রেনের কোনো গতি নেই। এবার তাদের সাথে কি হবে? ট্রেনের বাইরে সেই ভয়ানক দেখতে হিংস্র প্রাণীটা ঘুরে বেড়াচ্ছে আর ভেতরে আতঙ্কিত পরিবেশের সৃষ্টি হয়েছে। ট্রেনের ভেতরে থাকা আরেকটা প্যাসেঞ্জার যার নাম হলো হৃদয়, সে ঈশানকে বলে, আমার যা মনে হচ্ছে ট্রেনটা চালানোর জন্য জ্বালানি দরকার, সেটা সেই ট্রেনকে রাখা আছে, আর ট্যাঙ্কটা হয়তো লিক হয়ে গেছে, সেটা যদি ঠিক করা যায় তাহলে ট্রেনটা চলতে পারে। সবাই যখন এই বিষয় নিয়ে কথা বলছিল তখন তারা বুঝতে পারে যে ট্রেনের ছাদের উপর দিয়ে কোনো কিছু ভারী কিছু হেঁটে যাচ্ছে। এরই মধ্যে সেখানে থাকা একটা মেয়ে প্যাসেঞ্জার ফোন বেজে ওঠে। মেয়েটা ট্রেনের জানালার কাছে থেকে পায়ের সাথে কথা বলতে থাকে। ঠিক এমন সময় জানালার বাইরে থেকে একটা হিংস্র নরখাদক মেয়েটাকে টেনে জানালার দিকে ট্রেনের উপরে নিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেন জানালা থেকে তাজা রাজা রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে শুরু করলো। অর্থাৎ ওই হিংস্র নরখাদক সেই মেয়েটাকেও শেষ করে দিয়েছে। এদিকে ট্রেনের ভেতরে সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য কম্পার্টমেন্টে চলে আসে এবং ট্রেনে যত জানালা দরজা ছিল সেগুলো শক্তভাবে লক করে দেয় যাতে বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে না পারে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ ওই ভদ্রমহিলা পায়ে ওই নরখাদকটার আক্রমণ করছিল এবং সে কালো রঙের বমি করতে থাকে এবং তার মধ্যে কিছু অস্বাভাবিক অদ্ভুত পরিবর্তন দেখা দেওয়া শুরু করে দেয়। এরই মধ্যে ঈশান লক্ষ্য করে যে ট্রেনের একটা প্যাসেঞ্জার ওই কম্পার্টমেন্টের ওয়াশরুমে রয়ে গেছে। সেখানে কিছুক্ষণ আগে ওই নরখাদকটা এসেছিল। ঈশান তাকে আনতে চাইলে মোস্তফা তাকে মানা করে দেয়, কিন্তু ঈশান কাউকে এইভাবে মরতে দিতে চায় না। ঈশান ভয়ে ভয়ে দরজা খুলে ওই প্যাসেঞ্জারকে বাঁচাতে চায়, আর ওই ব্যক্তি বলে ওয়াশরুমের দরজা লক হয়ে যাওয়ায় যে সে বেরোতে পারছে না। ঈশান চাবি দিয়ে দরজা খুলতে যায় এবং দেখে ওই হিংস্র নরখাদক ওই ওয়াশরুমের ভিতরে চলে গেছে।
গেছে এবং তার চোখের নিমিষে সেই ব্যক্তির উপরে আক্রমণ করে বসে। ঈশান বাথরুমের দরজার ফাঁক দিয়ে দেখে ওই নরখাদকটা ওই ব্যক্তিটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ঈশান ভয় পেয়ে যায়। ওখান থেকে বের হওয়ার চেষ্টা করলেও ওই নরখাদক ওর সামনে এসে দাঁড়িয়ে যায় আর দেখতে পায় অর্ধেক মানুষের মতো আর অর্ধেক নেকড়ে বাঘের মতো সে এক ভয়ঙ্কর জন্তু। ভয়ঙ্কর জন্তুটি ঈশানের উপরে আক্রমণ করতে যাবে ঠিক তখনই সবাই মিলে ঈশানকে অনেক কষ্টে কম্পার্টমেন্টে টেনে নিয়ে যায়। ঈশান প্রাণে বেঁচে যায়, কিন্তু ওই নরখাদক এবার সবাইকে ওই কম্পার্টমেন্টে দেখতে পায়। সে আপ্রাণ চেষ্টা করে ওই দরজা ভেঙে কম্পার্টমেন্টে প্রবেশ করার, ওপর থেকে বাকিরা বাঁচানোর জন্য ট্রেনের জানালার কাঁচ ভাঙার চেষ্টা করে, কারণ জন্তুটা ট্রেনের মধ্যে ঢুকে গেছে। আর কিছুক্ষণ পরে কিছু লোকজন মিলে দরজাটা চেপে ধরে যাতে ওই নরখাদক ভেতরে আসতে না পারে, কিন্তু শেষমেশ কেউ ওই নরখাদক শক্তিটার সাথে পেরে উঠতে পারে না। সেই দরজা ভেঙে কম্পার্টমেন্টের ভেতরে প্রবেশ করে। ওই নরখাদক প্রাণীটা দেখতে বিকল মানুষের মতো ছিল, কিন্তু মানুষের থেকেও আয়তন বিশাল আকৃতির ছিল। অনেক বড় বড় আকৃতির দাঁত ছিল এবং নখ বিভৎস। ওই প্রাণীটাকে দেখতে সবাই প্রচন্ড রকম ভয় পেয়ে যায়। কোন রকম উপায় না পেয়ে সবাই মিলে প্রাণীটার উপরে আক্রমণ করে বসে এবং মনে করে তাকে শেষ করে দেয়। ওদিকে ওই বয়স্ক মহিলা, যার কিনার রূপ পরিবর্তন হতে শুরু করেছে, দেখতে কেমন যেন মহিলাটি ওই নরখাদক প্রাণীগুলোর মতোই হতে শুরু করেছে। ওখানে থাকা মহিলাটির স্বামী বৃদ্ধ লোকটাকে কেমন যেন চিন্তিত, আতঙ্কিত মনে হচ্ছিল। সে হঠাৎ করে বলে ওঠে, এই ঘটনা এখানে প্রথম নয়, এর আগেও এই ঘটনা ঘটেছিল। তিনি বললেন, প্রায় 100 বছর আগের কথা, ঠিক একই ঘটনা ঘটেছিল এই জঙ্গলে। সেদিন রাতের বেলা একটা ট্রেন যাচ্ছিল এই জঙ্গলের পথ ধরে। সেই ট্রেনের মধ্যে অজানা জীব হামলা করে, আর সেই ট্রেনে মানুষগুলো জীবিত ফেরেনি। বৃদ্ধের কথা শুনে ওখানে সবাই যেন আতঙ্কিত হয়ে যায়, সবাই যেন মৃত্যুর জন্য অপেক্ষা করছিল। এসব শুনে ঈশান আর মরিয়ম ঠিক করে তাহলে জঙ্গলের রাস্তা দিয়ে তারা ট্রেন স্টেশনে পারবে না পৌঁছাতে। মাঝপথে তাদেরকে মরতে হবে, এমনকি ট্রেনে বসে থাকলেও তাদের জন্য সুরক্ষিত নয়। তো এখন যদি এখান থেকে বেরোতে হয় তাহলে তাদের একটাই উপায় আছে, সেটা হলো এই ট্রেনটাকে চালাতে হবে। যেভাবেই হোক না কেন চালাতেই হবে। রাঘব পেশাগতভাবে ইঞ্জিনিয়ার ছিল, তাই ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশের সম্বন্ধে একটু ভালো মতোই ধারণা ছিল। রাঘব অন্যান্য প্যাসেঞ্জারকে নিয়ে ট্রেনের ফুয়েল ট্যাঙ্ক রিপেয়ার করতে যায়, আর অন্যদিকে ঈশান আর মরিয়ম ট্রেন চালানোর জন্য প্রস্তুতি নিয়ে ফেলে। রাঘব যখন ট্রেনটার জ্বালানি রাখা ট্যাঙ্কটা রিপেয়ার করছিল, ঠিক ওই সময় তার সাথে আসা ছেলেটা জঙ্গলের দিক থেকে আসা কিছু শব্দ শুনতে পায়, আর সেই ছেলেটা ওই শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতরে প্রবেশ করা শুরু করে দেয়। ঘুটঘুটে অন্ধকারে সে দেখতে পায় কয়েকটা নরখাদক মিলে প্রথমে যে মেয়েটাকে ট্রেন থেকে নেমে এসেছিল জীবিত অবস্থায়, সে মেয়েটার নাড়ি পুড়ি সব যেন খুবলে খুবলে খাচ্ছিল। এটা দেখে প্রচন্ড রকমের ভয় পেয়ে যায়, ওখান থেকে পালাতে চায় এবং নরখাদক যেন তখনই দেখে ফেলে। এদিকে ফুয়েল ট্যাঙ্ক ঠিক করে গেলেও রাঘব ট্রেনের দিকে যেন বেরোতে পারে না, কারণ বাইরে দুটো নরখাদক ঘোরাঘুরি করছে। তারা বুঝতে পারে এটা মানুষ ট্রেনের বাইরে আছে এবং ওদের পাগুলো দেখে রাঘব ট্রেনের নিচে পাইপের সাথে মাকড়সার মতো লেগে থাকে। ওই নরখাদক দুটি হাঁটতে হাঁটতে ট্রেনের কাছে চলে আসছে। ঈশান আর মরিয়ম তাড়াতাড়ি ট্রেনটা চালু করে দেয়। ওদিকে ট্রেনের ভেতরে মোস্তফা নামের লোকটা বেল্ট দিয়ে বেঁধে রাখা হয়েছিল। আসলে মোস্তফা ছিল একজন প্রচন্ড রকমের স্বার্থপর মানুষ। সে প্রাণী বাঁচার জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। বাইরে যেমন নরখাদকগুলো তাদের জন্য বিপজ্জনক ছিল, ঠিক একইভাবে ট্রেনের ভেতরের ওই মোস্তফা সবার বিপদের অংশ কম ছিল না, কারণ সে নিজে বাঁচার জন্য মানুষকে খুন পর্যন্ত করতে পারে। কিন্তু ট্রেনের ভেতরে মোস্তফার থেকে বড় বিপজ্জনক ছিল ওই বৃদ্ধ মহিলা, কারণ সময়ের সাথে সাথে সে এখন পুরোপুরি নরখাদকে পরিণত হয়েছে। এটা দেখে ট্রেনের এক যাত্রী মোস্তফার হাতে বাঁধন খুলে দেয়, কারণ মোস্তফাকে ওই বৃদ্ধ মহিলাটি পাশে রেখে রাখা হয়েছিল। আর দেখতে দেখতে ওই বৃদ্ধ মহিলা তার স্বামীর উপরে আক্রমণ করে বসে।
অন্যদিকে ওই মহিলা যাত্রীটিকে একটা নরখাদক এসে মহিলাটির গলা চেপে ধরে। মোস্তফা নিজেকে বাঁচাতে ওই মহিলাটা ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় যাতে ওই নরখাদকটি মহিলাটিকে নিয়ে গেলেও সে মোস্তফা যেন কিছু না হয়। জঙ্গলের মধ্য দিয়ে হঠাৎ ট্রেনটা দ্রুত গতিতে ছুটতে শুরু করে, কারণ ততক্ষণে ঈশান ট্রেনটা চালানোর জন্য শুরু করে দিয়েছে। কিন্তু রাঘব তখনও ট্রেনের নিচে ঝুলে রয়েছে। প্রাণে বাঁচতে সে ট্রেনের ফুয়েল পাইপ আবারও খুলে দেয় যাতে ট্রেনটা আবারও নেমে যায়। ঈশান আর মরিয়ম ট্রেনের ইঞ্জিন রুম থেকে ছেড়ে যায় এবং দ্রুত ট্রেনের বগিতে চলে আসে আর দেখে ওই বৃদ্ধ মহিলা এখনো পুরোপুরি একটা নরখাদকে পরিণত হয়েছে। এখন সে মুস্তফাকে মারার চেষ্টা করছে। ঈশান পেছন দিক থেকে এসে মহিলার পেটে একটা লোহার পাইপ ঢুকিয়ে দেয়, মহিলাটি শেষ করে ফেলে। যদি ততক্ষণে আরো কিছু নরখাদক সেখানে এসে পড়ে, তাদের হাত থেকে বাঁচার জন্য মুস্তফা চালাকি করে। ঈশান এবং মরিয়মকে ট্রেনের মধ্যে আটকে রাখার প্ল্যান করে যাতে করে নরখাদকগুলো ঈশান আর মরিয়মকে খেতে ব্যস্ত থাকে, আর এদিকে যাতে তারা পালানোর রাস্তা ক্লিয়ার হয়ে যায়। ঈশান আর মুস্তফার মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে যায় আর মুস্তফা ওদেরকে আহত করে ওখান থেকে পালিয়ে যায়। ঈশান আর মরিয়ম আপ্রাণ চেষ্টা করছিল, তারা ট্রেন থেকে বেরোতে পারে না। আর তখন ওই নরখাদকরা ওই কম্পার্টমেন্টে চলে আসে। ঈশান আর মরিয়ম ভাবে এখন হয়তো তাদের বাঁচানোর কোনো উপায় নেই বা কোনো পথ খালি নেই। ঠিক তখনই আগুন হতে সেই রাঘব চলে আসে। আগুন দিয়ে নরখাদক কিছুটা ভয় দেখালে ওরা একটু পিছুপা হয়ে যায়। সেই সময় ঈশান অনেক কষ্টে ট্রেনের দরজা খুলে ফেলে। ঈশান এবং মরিয়ম ট্রেনের মধ্যে থেকে বেরিয়ে যায়, কিন্তু রাঘব বেরোতে পারে না। নরখাদকরা তাকে ধরে ফেলে আর সে সেখানেই মারা যায়। এদিকে অন্ধকার জঙ্গলে ঈশান আর মরিয়ম দিশাহীনভাবে ছুটতে থাকে। চলতে চলতে রাত পেরিয়ে ভোরের একটু আলো দেখা যায়, কিন্তু নরখাদকরা তাদের পিছু ছাড়েনি। একটা সময় ঈশান বুঝতে পারে এটা তারা এত বড় জঙ্গলে দৌড়াতে পার পারবে না, তাদের যে কোনোভাবে বাঁচতে পারবে। সেটা কিভাবে? সেটা হলো তাদের মধ্যে একজনকে নরখাদকের কাছে আত্মসমর্পণ করতে হবে, তাহলে সে মানুষ খাওয়াতে ব্যস্ত থাকবে আর বাকি আরেকজন পালিয়ে যেতে পারবে। ঈশান নিজের প্রাণের বদলে নিজের ভালোবাসাকে বাঁচাতে চায়। ঈশান মরিয়মকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও, আমি ওদের সাথে লড়াই করছি, আমি এদেরকে আটকে রাখছি। মরিয়ম যেতে চায় না, কিন্তু ঈশানের কথা শুনতে হয় তাকে। মরিয়ম স্টেশনের ভিতরে প্রচন্ড গতিতে ছুটতে থাকে এবং ঈশান সেই নরখাদকের সাথে লড়াই করার ব্যর্থ প্রচেষ্টা করে। নরখাদকের শক্তির সামনে ঈশান পেরে উঠতে পারে না। সে নৃশংস নরখাদকের সামনে তাকে হার মানতে হয়। এদিকে মরিয়ম দৌড়াতে দৌড়াতে কাছের একটা স্টেশনে পৌঁছে যায়। সে কান্না করতে করতে প্রচন্ড রকম ভেঙে পড়ে। অপরদিকে জঙ্গলের স্বার্থপর মুস্তফা, সে এখনো বেঁচে আছে। সে জঙ্গল থেকে বেরোনোর জন্য দিশেহারা হয়ে যায়, ছোটাছুটি করছিল। ঠিক এমন সময় দেখে ঈশান তার সামনে দাঁড়িয়ে আছে, তবে ঈশান এখন আর মানুষ নয়, সে ভয়ঙ্কর এক নরখাদকে পরিণত হয়েছে। এখন সে এসেছে মুস্তফার উপরে বদলা নিতে। সে মুস্তফাকে নৃশংসভাবে হত্যা করে, তার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে রীতিমতো খেয়ে ফেলে। তবে ঈশান মুস্তফার হত্যার আগে মুস্তফা প্রাণে বাঁচতে ঈশানের পেটে একটা গাছের শিকড়ে ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে মুস্তফাকে মারার পরেও ঈশান ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঈশানও মারা যায়। গল্পটি এখানে শেষ হলে অর্ধেক মানুষ অর্ধেক পশু এবং নরখাদকদের বিষয়ে কিছু সত্যিকারের তথ্য দিয়ে দিচ্ছি। সেটা হলো পশ্চিম দেশগুলোতে বিভিন্ন লোককথার মধ্যে এই ধরনের জন্তুর উল্লেখ পাওয়া যায়। ইংরেজিতে আদি মহাকাব্য যার নাম গিলগামেশ, সেখানেও এর বিবরণ পাওয়া যায়। ইউরোপ দেশগুলোতে এই ধরনের জন্তুদের মায়া নেকড়ে বলা হয়। গ্রিক রূপকথাতেও এই ধরনের জন্তুর উল্লেখ পাওয়া যায়। রূপকথার গ্রিক দেবতা জিউস নাকি একবার লাইসিয়ান নামক এক ব্যক্তিকে এই নেকড়েতে পরিণত করেছিলেন। অভিশাপ দিয়েছিলেন তিনি, কারণ লাইসিয়ান জিউসকে মরা মানুষের শরীর নাকি খাবার তৈরি খাইয়েছিলেন। এই ধরনের কথা প্রচলিত আছে গ্রিকের বিভিন্ন রূপকথাতে। এমনকি নরওয়ের লোকরাও বিশ্বাস করে নেকড়ের বর্ণনা পাওয়া যায় 1521 সালে ফ্রান্সের পায়ার ভার্কোত এবং মাইকেল ভার্দুন নামক দুই ব্যক্তি নিজেকে মায়া নেকড়ে বলে দাবি করেছিল। পরে আর ফ্রান্সের সরকার তখন তাদের শাস্তি হিসেবে দুজনকে আগুনে জ্যান্ত পুড়িয়ে দেয় এবং এই মায়া নেকড়ের সব থেকে বিখ্যাত কাহিনীটি
ঘটে যায় জার্মানিতে। 1500 শতাব্দীর এই কাহিনী জার্মানির লোককথায় পাওয়া যায়। পিটার স্টোক নামে এক জার্মান ব্যক্তি নির্বিচারে নাকি মানুষ হত্যা করত। সে পিটারও নাকি নিজেকে মায়া নেকড়ে বলে দাবি করত। তবে এসব রূপকথা এবং লোককথাতে মায়া নেকড়ের বর্ণনা যেমনই থাকুক না কেন, বিজ্ঞান কিন্তু অন্য কথা বলে। বিজ্ঞানের মতে মানুষের এসব নেকড়ে হিসেবে দাবি করা এক ধরনের মানসিক রোগ। রোগটির নাম হাইপারট্রিপোসিস। মূলত এটা শরীরের হরমোনকে তারতম্যজনিত একটা রোগ বলে। এই রোগে আক্রান্ত ব্যক্তির দেহে অস্বাভাবিক চুল গজাতে থাকে এবং সারা শরীরে যেমন করে নেকড়ে বাঘের শরীর দেখা যায় ঠিক সেরকম হয়। কিন্তু তারা কখনো মানুষ মেরে খায় না, মানুষ হত্যা করে না। এগুলো সব কাল্পনিক ব্যাখ্যা। তো এই ছিল নেকড়ে মানব বা নরখাদক নিয়ে কিছু তথ্য এবং গল্প যা কালেক্ট করেছিলাম গল্পটি লেখার সময়। এই ছিল গল্পটি ভালো লাগলে জেফরি ভাই আপনি পড়ে শোনাবেন। আমি মোহাম্মদ শাকিল বলছিলাম। আবারও বলছি, গল্পটি আমার নিজের লেখা, একদম আমার নিজের লেখা। যদি গল্পটি ভালো লাগে পড়ে শোনাতে পারেন আপনার সুমধুর কণ্ঠ দিয়ে। আজকের মতো এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।